শব্দ দিতে হবে। বেবিটা দুজনে কথা বলে। বেবি কি তোমার মতো বড় হয়েছে? তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম, মেয়েরা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দাও। নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিনা শুনতে পাচ্ছ? রোল 5। হ্যাঁ, আমরা গত ক্লাসে বাংলাদেশে আমদানির পণ্য সামগ্রীর আগ পর্যন্ত পড়েছি। দেখো, যে দেশে আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ বেশি তাকে উন্নত দেশ ধরা হয়। এ পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে এখান থেকে শুরু হবে বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী। এখান থেকে শুরু করো। আমদানি সামগ্রী পড়া হয়নি, এখান থেকে শুরু করো। বাংলাদেশের আমদানি পণ্য সামগ্রী। বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়মিত যেসব পণ্য আমদানি করে সেগুলো হলো চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়াম দ্রব্য, ঔষধ, সার, ও শিল্প যন্ত্রপাতি প্রভৃতি। আর যেসব দেশ থেকে এইসব সামগ্রী আমদানি করা হয় তাদের মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। সরকারি ও বেসরকারি উভয় এই আমদানি বাণিজ্য চলে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী গত 2012 থেকে 2013 অর্থবছরে বাংলাদেশ বিদেশ থেকে 34,084 মিলিয়ন ডলারের পণ্য সামগ্রী আমদানি করেছে। 2013 থেকে 2014 অর্থবছরে আমদানি ব্যয় হয়েছে মোট 40,732 মিলিয়ন মার্কিন ডলার। 2014 থেকে 15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছে 40,704 মিলিয়ন মার্কিন ডলার। 2015 থেকে 2016 সাল অর্থ বছরে 42,921 মিলিয়ন মার্কিন ডলার। 2016 থেকে 17 অর্থ বছরে 47,005 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018 থেকে 19 অর্থ বছরে 56,060 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন থেকে। ধন্যবাদ আমিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা যে বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে নিয়মিত পণ্যগুলো আমদানি করে সেই পণ্যগুলোর আমরা নাম জানলাম। এখানে সাধারণত কি চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোলিয়াম জাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। এবং আমরা কোন কোন দেশ থেকে আমদানি করি সেই সম্পর্কে জানলাম। সাধারণত আমরা কোন কোন দেশ থেকে আমদানি করে থাকি? চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান থেকে। এবং সবচেয়ে বেশি আমদানি করি আমরা চীন থেকে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আমরা এখানে জানলাম যে কি পরিমাণ মার্কিন ডলার আমরা আমদানি খাতে ব্যয় করে থাকি এবং সেগুলো কোন কোন অর্থ বছরে কত সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। সাধারণত এই যে কত সাল থেকে কত অর্থ বছর পর্যন্ত কত মিলিয়ন মার্কিন ডলার
আমদানি খাতে ব্যয় করা হয়েছে এই সম্পর্কে অবজেক্টিভ আসতে পারে, তোমরা একটু এগুলো পড়ে নিও। ঠিক আছে, তারপর দেখো রোল 7, আনিকা বলো। মিস রোল 7 তো মনিকা। মনিকা, আচ্ছা ঠিক আছে, তাহলে মনিকা বলো। জি, বাংলাদেশের রপ্তানি পণ্য সামগ্রী। এক সময় পাট ও পাটজাত দ্রব্যই ছিল আমাদের প্রধান রপ্তানি পণ্য। পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট প্রভৃতি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করত। কিন্তু কিছু সময়ের জন্য সারা বিশ্বে পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা কমে যায়। সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীদের দ্বারা পাটের জোনাম বা জন্ম রহস্য আবিষ্কার এবং বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধির ফলে আবারও পাট ও পাটজাত সামগ্রী রপ্তানিতে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। কাঁচা পাট ও পাটজাত পণ্য দ্রব্য ছাড়া আরো যেসব পণ্য বাংলাদেশ বিদেশে রপ্তানি করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি, ঔষধ সামগ্রী, চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী প্রভৃতি। বাংলাদেশ থেকে যেসব দেশে পণ্য রপ্তানি করা হয় তার মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান প্রভৃতি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2012 থেকে 2013 অর্থ বছরে বাংলাদেশ মোট রপ্তানি আয় হয়েছে 27,700 মিলিয়ন মার্কিন ডলার। 2015 সাল থেকে 2016 অর্থ বছরে রপ্তানি আয় ছিল 34,257 মিলিয়ন মার্কিন ডলার। 2016 থেকে 17 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে 34,656 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018 থেকে 19 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে 40,540 মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে 2012 থেকে 2013 অর্থ বছরে রপ্তানি আয় শীর্ষ ছিল তৈরি পোশাক খাত। এই খাতে আয় হয়েছিল 11,040 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা হলো যুক্তরাষ্ট্র। ধন্যবাদ। আমরা এর আগে যেন জানলাম হচ্ছে কি কি পণ্য আমদানি করা হয় এবং কোন কোন দেশ থেকে আমদানি করা হয় এবং আমদানি খাতে কত মিলিয়ন মার্কিন ডলার আমাদের খরচ হয়। এখন আমরা জানলাম কি রপ্তানি পণ্য। সাধারণত আমাদের দেশে পাটজাত দ্রব্যই ছিল এক সময় রপ্তানি পণ্য। এখন এছাড়াও আরো কিছু পণ্য কি করা হয়, রপ্তানি করা হয়, বিশেষ করে তৈরি পোশাক, হিমায়িত যে চিংড়ি, ওষুধ সামগ্রী, চা, চামড়াজাত দ্রব্য, রাসায়নিক সামগ্রী এগুলো। এবং আমরা জানতে পারলাম কোন কোন দেশে আমাদের পণ্যগুলো রপ্তানি করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি, নেদারল্যান্ড, কানাডা, জাপান ইত্যাদি। আর আমাদের দেশের যে পণ্য আমরা রপ্তানি করি সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে কোন দেশ? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যেরকম চীন থেকে বেশি পণ্য আমদানি করি, ঠিক অপোজিট ভাবে হচ্ছে যুক্তরাষ্ট্রে আমরা বেশি পণ্য কি করি? রপ্তানি করি। এই হচ্ছে আমরা আমদানি এবং রপ্তানি বিষয়ে জানলাম। আর এখানে একটা যেটা মূল্যবান বিষয় সেটা আমরা জানলাম যে পাট ও পাটজাত দ্রব্যর এখন কি হচ্ছে বিজ্ঞানীদের যেটা আবিষ্কার করেছে জেনম, অর্থাৎ জেনম অর্থ হচ্ছে জন্ম রহস্য। এটা হচ্ছে বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি করেছে, কারণ প্লাস্টিকের তৈরিজাত দ্রব্যগুলো ব্যবহার করলে ক্ষতি হয়, কিন্তু পাটজাত দ্রব্যের যে পণ্যগুলো আমরা যদি ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। এতে কি হবে? পরিবেশের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন কে পড়েছো? মনিকা পড়েছো? তাহলে এখন আনিকা পড়ো। আমদানি ও রপ্তানির গুরুত্ব। বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত যেসব পণ্যই আমদানি করে যা দেশের মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার, সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্য
বৃদ্ধি ঘটতো, আর তাতে দেশে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত। পৃথিবীর কোনো দেশই তার চাহিদা সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে এর পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে, তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের অর্থনীতিকে সচলই রাখছে না, এর ফলে দেশের শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। আমরা জনগণকে যত বেশি উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো, ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠব। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের শিল্প সম্ভাবনায় দেশ হিসেবে গড়ে তুলতে হলে বৈদেশিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানির বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। তার মানে কি খেয়াল করো, আমাদের দেশে যে মানুষের যে খাদ্য অন্যান্য পূরণের জন্য দরকার হয়, আমাদের বিদেশ থেকে পণ্য কি করতে হচ্ছে, আমদানি করতে হচ্ছে। সময় মতো পণ্য আমদানি না করতে পারলে আমাদের দেশে দেখো কি ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, পণ্যের চরম অভাব হতে পারে, পণ্যের মূল্য বেড়ে যেতে পারে। তাছাড়া কি হবে, সামাজিক রাজনৈতিক অস্থিরতা দেখা দিবে। পৃথিবীর কোনো দেশেই চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করতে পারে না। পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে প্রয়োজনীয় পণ্য সুবিধাজনক দামে আমদানি করা হয়। বিভিন্ন দেশে যে দেশে যেটা প্রয়োজন সেটা অন্য দেশের উপর কি করতে হয়, নির্ভরশীল হতে হয়। এই বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেও কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করে থাকি। তা থেকে আমরা যে বৈদেশিক মুদ্রাটা পেয়ে থাকি, সেই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনৈতিক সচল রাখছে। যে শুধু তা না, পাশাপাশি কি করছে, শিল্প সম্প্রসারণ করছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এইসব খাতেও কি করা হচ্ছে, ওই বৈদেশিক মুদ্রাগুলো ব্যয় করা হচ্ছে। একটা দেশ তখনই স্বাবলম্বী হয়ে উঠবে যখন আমদানির পরিমাণ কমিয়ে দিয়ে রপ্তানি পরিমাণ বাড়ানো, অর্থাৎ কম আমদানি করব, রপ্তানি বেশি করব, তখনই একটি দেশ কি হবে, স্বাবলম্বী হয়ে উঠবে। এই জন্য কি করতে হবে, জনগণকে যত বেশি উৎপাদনের কাজে ব্যবহার করা যাবে, ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে। যেরকম আমরা পড়াশোনা করব, পড়াশোনা করে চাকরি করব, এরকম একটা ধ্যান ধারণা। কিন্তু পড়াশোনা করে যদি গ্রামে গিয়ে যদি আধুনিক নিয়মে যদি কৃষি অর্থাৎ চাষাবাদ করা হয়, ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম, এরকম বিভিন্নভাবে যে উৎপাদনমুখী যে কাজগুলো আছে সেগুলো যদি করা হয়, তাহলে একইভাবে অর্থনৈতিকভাবে যেরকম আমরা স্বনির্ভর হয়ে উঠবো, ঠিক তেমনি কি হবে, আমাদের নিজেদের চাহিদা পূরণ করেও অতিরিক্তটা আমরা কি করতে পারবো, অন্য দেশে রপ্তানি করতে পারবো। এবং এই উৎপাদনের কাজে নিয়োজিত করলেই বলা হচ্ছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, শিল্প সম্ভাবনাময় দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। এটাই এখানে তুলে ধরা হয়েছে। সামিয়া, রোল 19 বলো। রোল 19 শুনতে পাচ্ছ? নাইলা সুলাইমান, রোল 8 বলো। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। যেসব প্রতিষ্ঠান তা করে থাকে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ শিল্প নামে অভিহিত করা হয়। কৃষিজ বিভিন্ন পণ্যকে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টি করার জন্য পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারে। যেমন শিশু খাদ্য, দুধ জাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ, তরি তরকারি ইত্যাদি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ করা সম্ভব। ধন্যবাদ।
দেখো, প্রক্রিয়াজাতকরণ শিল্পটা কি? মানুষ কি করছে? জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্যে রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? প্রক্রিয়াজাতকরণ। যেসব প্রতিষ্ঠান তা করে থাকে সেগুলোকে কি বলা হচ্ছে? প্রক্রিয়াজাতকরণ শিল্প নামে অভিহিত করা হচ্ছে। কৃষি পণ্য বিভিন্ন পণ্যকে রূপান্তর করে বিভিন্ন চাহিদা সৃষ্টির জন্য পৃথিবীর সব দেশের মতো আমাদের দেশেও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠেছে। এর ফলে কৃষিতে উৎপাদিত পণ্যের কি হয়েছে? বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে মানুষ সারা বছর নিজেদের চাহিদা পূরণ করতে পারছে। যেমন শিশু খাদ্য, দুধ জাতীয় খাদ্য, মাছ, মাংস, আখ, তরি-তরকারি, এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের দেশের মানুষের খাদ্যের চাহিদা কি করা হচ্ছে? পূরণ করা সম্ভব হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দাও। সবসময় আফরা এই কাজটা করে। আফরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমার এখানে পাঠিয়ে দেয়, কিংবা আনিকা, মনিকা, তারা কিন্তু আজকে থেকে তোমরা তোমাদের নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। তোমাদের পার্টিসিপেট এখানে দেখতে পাচ্ছি 26 জন, আর এখানে 18 এরকম হচ্ছে। প্লিজ তোমরা এখন থেকে জয়েন্ট হয়ে তোমাদের নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দিবে। ধন্যবাদ। তারপর দেখো, খ হচ্ছে বলবে একই শিক্ষার্থীরাই বলো, যাদেরকে ডাকি তারা আসলে কোনো রেসপন্স করো না। আমি চাই সবাই অংশগ্রহণ করো ক্লাসে। যারা বলতে আগ্রহী হবে তারা বলবে ম্যাডাম আমি বলি, এরকম বলবে, তাহলে আমার আরো নিজের সুবিধা হবে, কারণ আমি ডাকতে থাকি, পরে তোমরা কোনো রেসপন্স করো না। আফরা বলো। আফরা শুনতে পাচ্ছ? মিস আপনি বলেন, নাম ধরে ডাকেন। আমি বলি। কি তাহমিনা আক্তার? জি মিস। বলো। খ, বাংলাদেশে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। আমাদের দেশের মানুষ পূর্বে সনাতন পদ্ধতিতে কিছু কিছু খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ করত, যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা ইত্যাদি তৈরি করত। এখন প্রযুক্তি উদ্ভাবনের ফলে খাদ্যপণ্য উৎপাদনের পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে। তেমনি খাদ্যসম্মত উপায়ে সেগুলো সংরক্ষণের ব্যবস্থাও করা যাচ্ছে। সনাতন পদ্ধতির প্রক্রিয়াজাতকরণের সমস্যা: চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যায় না, সংরক্ষণের সমস্যা, স্বাস্থ্যসম্মত কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা। আধুনিক পদ্ধতির সুবিধা: কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশের উৎপাদিত কৃষিজ পণ্য সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন পাটের বহুমুখী ব্যবহার উৎপাদনের ফলে মানুষ পাটের কাপড়, ব্যাগ, কারুশিল্প ইত্যাদি উৎপাদন করে লাভবান হচ্ছে। হ্যাঁ, এর ধন্যবাদ। ফলে একদিকে ধন্যবাদ তাহমিনা। কৃষকরা লাভবান হচ্ছে, তাহমিনা ধন্যবাদ। লাভবান হচ্ছে। তাহমিনা ধন্যবাদ। দেখো এখানে কি আমরা জানলাম যে সনাতন নিয়মে খাদ্যদ্রব্য যে প্রক্রিয়াজাতকরণ করা হতো আমাদের দেশে, সাধারণত কোন ধরনের খাদ্যদ্রব্যগুলো? মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠা, এগুলো যে কত মাঠা মানে কি? দই দিয়েই তৈরি করা হয় এটা। তারপর দেখো এটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না সনাতন পদ্ধতিতে, এটাই তুলে ধরা হয়েছে সমস্যাগুলো। চাহিদা মোতাবেক পণ্য রূপান্তর করা যেত না, সংরক্ষণের সমস্যা ছিল, এবং স্বাস্থ্যসম্মত কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা করা হতো না। এখন আধুনিক নিয়মে যেটা আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে একটা উৎপাদিত যে কাঁচামালটা সেটা থেকে বিভিন্ন ধরনের পণ্য কি করা হয়? রূপান্তর করা হচ্ছে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। এতে কি হচ্ছে? দেখো শিল্পের উদ্যোক্তা ও কর্মী কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। একদিকে কৃষকরা লাভবান হচ্ছে, অন্যদিকে শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তারপর বলা হচ্ছে সাইমা, মোসাম্মদ সাইমা, রোল 94। সাইমা শুনতে পাচ্ছ? রোল 94।
আচ্ছা, আফরা, হ্যাঁ বলো। পণ্য সামগ্রী ব্যবহারকারী গণ, এখান থেকে বলো। পণ্য সামগ্রী ব্যবহারকারী গণ এইসব পণ্য ব্যবহার করার সুবিধা পেতে পারে। পাটখড়ি থেকে পাটেক্স প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়েও বেশ লাভবান হতে পারছে। একইভাবে কৃষিজ পণ্য, চাল, আটা, ভুট্টা, টমেটো, আলু, দুধ, মাছ, মাংস, ইক্ষু, চামড়া, তুলা ইত্যাদিকে কেন্দ্র করে দেশে এখন নানা ধরনের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠছে। যেমন টমেটো সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে। ক্রেতাগণ সারা বছর টমেটো ক্রয় করতে পারছে। মাছ থেকে এখন শুটকি নয়, টিনজাত করে তা দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে, প্রয়োজন মতো খাওয়া যাচ্ছে। বিভিন্ন ঋতুভিত্তিক ফল সংরক্ষণ এবং ফলে নানা ধরনের রসালো খাবার উদ্ভাবন করা হচ্ছে, যা দিয়ে সারা বছর মানুষের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। সরিষা ও তৈলজ শস্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তৈল জাতীয় সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে। দুধের প্রক্রিয়াজাত শিল্প থেকে মিষ্টি, দই, মাখন, পনির সহ শিশু খাদ্যের বিভিন্ন যোগান দেওয়া সম্ভব হচ্ছে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এখানে যেসব ফসল, প্রাণী, ফলজ, ফুলজ, গাছ ও বীজের চাষাবাদ হচ্ছে তা ব্যাপকভাবে প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারে। বর্তমানে দুনিয়ার কৃষি পণ্যকে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ঔষধ সহ মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক অত্যাবশ্যকীয় দ্রব্য তৈরিতে ব্যবহার করা যাচ্ছে। আমাদের দেশ ঠিক আছে আফরা, ধন্যবাদ। আমাদের দেশটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে। তার মানে আমরা এখানে জানলাম বিভিন্ন যে পণ্যগুলোর মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আরো পণ্য, যেরকম দুধ থেকে দেখো মিষ্টি, দই, মাখন, পনির সহ মানে একটা পণ্য থেকে আরো অনেকগুলো পণ্য কি করা হচ্ছে, রূপান্তর করা হচ্ছে। শুটকি মাছ যেরকম টিনজাত করা হচ্ছে, এরকম টমেটো সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে এবং আমরা সারা বছরই টমেটো এখন ব্যবহার করতে পারি রান্নার কাজে। এরকম বিভিন্ন পণ্য কিভাবে করা হচ্ছে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেটা আমরা জানতে পারলাম। প্রক্রিয়াজাতকরণের শিল্পের সমস্যা কি কি সমস্যা? কৌশি, রোল 80 বলো। রোল 80 শুনতে পাচ্ছ কৌশি? সামিয়া, রোল 19 কে পড়বে এখন বলো? হ্যাঁ মিস আমি 19, পড়ি। হ্যাঁ রোল 19 সামিয়া পড়ো। মিস আমি মালাইকা 25 26। ঠিক আছে, মালাইকা প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো বলো, তারপর রোল 19 বলবে, বলো। প্রক্রিয়াজাত শিল্পের সমস্যা, পুঁজির সমস্যা, জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা, দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, ব্যবস্থাপনার দক্ষতা অভাব, কৃষি পণ্য সংরক্ষণের সুযোগ কম। ধন্যবাদ মালাইকা, তোমাকে ধন্যবাদ। তার মানে প্রক্রিয়াজাতকরণ শিল্পের ক্ষেত্রে আমাদের দেশে যে সমস্যাগুলো সেগুলো আমরা জানতে পারলাম। পুঁজির সমস্যা অর্থাৎ মূলধন, যেটা ব্যবসা করতে গেলে যে মূলধনটা প্রয়োজন সেটা আমাদের সমস্যা। জ্ঞান বিজ্ঞান ও গবেষণার সমস্যা, আমাদের আরো জ্ঞান বিজ্ঞান ও গবেষণা নিয়ে আমাদের এই খাতে আরো অর্থ ব্যয় করতে হবে। দক্ষ উদ্যোক্তা ও শ্রমিকের সমস্যা, এখানে আমাদের জনসম্পদ আছে কিন্তু সেই জনগণকে যে জনসম্পদে রূপান্তর করা হবে প্রশিক্ষণের মাধ্যমে, দক্ষ উদ্যোক্তা এবং শ্রমিক হিসাবে তৈরি করা হবে, সেটা আমাদের দেশে এখনো পুরোপুরি ভাবে সম্ভব হচ্ছে না, সেটা একটি সমস্যা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ত্রুটি, আমাদের দেশে এখনো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা অনেক নাজুক অবস্থা। শুধুমাত্র যে ঢাকা রাজধানী কিংবা আশেপাশে যে উন্নত শহরগুলো আছে সেগুলো দিয়ে বিবেচনা করা যাবে না। এখনো আমাদের দেশে অনেক জায়গা আছে যেটা তোমরা কল্পনা করতে পারবে না, যে যেখানে আমরা এখন অনলাইনে বসে এখানে ক্লাস করছি, প্রযুক্তি আমাদের এতটা আধুনিক হয়েছে, এতটা আপডেট হয়েছে যে আমরা এখন বলি বৈশ্বিক বিশ্বায়ন, যেটা আমাদের হাতের মুঠোয় পৃথিবীটা।
কিন্তু এখনো এমন জায়গা আছে যেখানে রাস্তাঘাট এত নাজুক অবস্থা, তোমরা কল্পনা করতে পারবে না যে এই এলাকার মানুষগুলো কত কষ্ট করে যোগাযোগ করছে এবং কত ধরনের সমস্যা প্রতিদিন তারা মোকাবেলা করছে। ব্যবস্থাপনার দক্ষতার অভাব সেটি আমাদের দেশে সর্বক্ষেত্রে, শুধু যে এই প্রক্রিয়াজাতকরণ শিল্পের ক্ষেত্রে তা না, প্রতিটি ক্ষেত্রেই আমাদের এই ব্যবস্থাপনার দক্ষতার অভাব রয়েছে। কৃষিজ পণ্য সংরক্ষণের সুযোগ কম এবং আমাদের যে কৃষি পণ্যটা যে সংরক্ষণ করা হবে সেটাও আমাদের দেশে সুযোগ অনেকটাই কম। যাই হোক, আমরা এই শিল্পের সমস্যাগুলো সমাধানের এই উপায়গুলো আমরা এখন জানবো। এখন পড়ো, রোল 19 পড়ো। আচ্ছা ঠিক আছে, মুসাম্মদ সমাধানের সামিয়া। উপায়। হ্যাঁ আচ্ছা, সামিয়া রোল 19 বলো মা, বলো। কৃষিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করা, উচ্চশিক্ষা ও গবেষণায় বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা, দক্ষ উদ্যোক্তা ও কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করা, উন্নত বিশ্বের অভিজ্ঞতা ও জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগানো, বাজারজাতকরণ এবং বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা, কৃষিজ পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানবদেহে এগুলোর গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ধন্যবাদ। তার মানে কি করতে হবে, আমাদের সবকিছু করার জন্য একটা নির্দিষ্ট নীতিমালা এবং পরিকল্পনা দরকার, সেটা আমাদের প্রথম প্রণয়ন করতে হবে। এবং উচ্চশিক্ষা ও গবেষণায় বহুমুখী উদ্ভাবনী সম্ভাবনার সুযোগ সৃষ্টি করতে হবে, দক্ষ উদ্যোক্তা কর্মজীবী মানুষের সুযোগ সৃষ্টি করতে হবে, উন্নত বিশ্বের অভিজ্ঞতা জ্ঞান বিজ্ঞানকে আমাদের কাজে লাগাতে হবে, বাজারজাতকরণ বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করে দিতে হবে, কৃষি পণ্যের বহুমাত্রিক ব্যবহার এবং মানবদেহে এগুলো গুণাগুণ সম্পর্কে কি করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা এখন কিছু প্রশ্ন দিব, তোমরা একটু লিখে নাও। এগুলো থাকবে আমাদের বাড়ির কাজ। আমাদের আজকে আলোচনা কিংবা এর আগে আলোচনাগুলো ছিল যে এটার উপর আমাদের কি থাকবে এখন, বাড়ির কাজগুলো তোমরা একটু লিখে নাও। শিল্পকে সাধারণত কয় শ্রেণীতে ভাগ করা হয়? দেখো, আমরা এর আগে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখানে 10 নম্বর কোশ্চেনটা লিখার আগে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। 10 নম্বর প্রশ্নটা ছিল আমাদের, শিল্প প্রতিষ্ঠানকে কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়? আমাদের উত্তর হবে মূলধন, উৎপাদনের পরিমাণ, কর্মী বা শ্রমিকের সংখ্যা ইত্যাদির উপর ভিত্তি করে ভাগ করা হয়। বারো নম্বর কোশ্চেন, তোমরা একটু দ্রুত লিখে নাও। বৈদেশিক বাণিজ্য কি? কোন ধরনের সংগঠন বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে? কোন ধরনের সংগঠন বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে? 14 নম্বর কোশ্চেন, তুমি একটু পরে লিখো এটা।
WTO এর পূর্ণরূপ কি? 15 নম্বর কোশ্চেন, এর সাপটা এর পূর্ণরূপ কি? ষোলো নম্বর কোশ্চেন, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ম্যাম এগুলো কি সংক্ষিপ্ত কোশ্চেন? হ্যাঁ সংক্ষিপ্ত, কোনোটা 2 নম্বরে হবে, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে, এর বেশি না। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কোন দেশকে উন্নত দেশ বলা হয়? 17 নম্বর কোশ্চেন, বাংলাদেশ সাধারণত কোন পণ্যগুলো আমদানি করে থাকে তা উল্লেখ করো। বাংলাদেশ সাধারণত কোন পণ্যগুলো আমদানি করে থাকে তা উল্লেখ করো। 18 নম্বর কোশ্চেন, বাংলাদেশ সাধারণত কোন দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে থাকে? বাংলাদেশ সাধারণত কোন দেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে থাকে? 19 নম্বর কোশ্চেন, যেন শব্দের অর্থ কি? 20 নম্বর হচ্ছে আমাদের সাধারণত বাংলাদেশ সাধারণত কোন পণ্যগুলো রপ্তানি করে থাকে তা উল্লেখ করো। 21 নম্বর, বাংলাদেশ সাধারণত কোন দেশ থেকে পণ্য সামগ্রী রপ্তানি কোন দেশে
দেশে বাংলাদেশ সাধারণত কোন কোন দেশে পণ্য সামগ্রী রপ্তানি করে থাকে? 5 নম্বর কোশ্চেন, বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা কোন দেশ? বাংলাদেশের পণ্যের বড় ক্রেতা কোন দেশ? 23 নম্বর কোশ্চেন, আমরা কিভাবে, মেয়েরা লিখতে পাচ্ছ? আমরা কিভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারি? আমরা কিভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারি? 24 নম্বর কোশ্চেন, পণ্য প্রক্রিয়াজাতকরণ কি? পণ্য প্রক্রিয়াজাতকরণ কি? 25, সাধারণত কোন ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ হয়ে থাকে। সাধারণত কোন ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের খাদ্য পণ্যের চাহিদা পূরণ হয়ে থাকে? 26 নম্বর কোশ্চেন, বাংলাদেশ সনাতন পদ্ধতিতে কোন ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণ করত? বাংলাদেশ সনাতন পদ্ধতিতে কোন ধরনের পণ্য প্রক্রিয়াজাতকরণ করত? 27 নম্বর কোশ্চেন, সনাতন পদ্ধতিতে পণ্য প্রক্রিয়াজাতকরণের অসুবিধাগুলো উল্লেখ করো। পণ্য প্রক্রিয়াজাতকরণের অসুবিধাগুলো উল্লেখ করো। আমাদের হাতে সময় নেই, তোমরা একটু কোশ্চেনটা লিখে নাও। আমি বলছি 28 নম্বর কোশ্চেন হবে, কিভাবে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হয়? আমি আবার বলছি, কিভাবে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ করা হয়। 29 নম্বর কোশ্চেন, প্রক্রিয়াজাতকরণ শিল্পের সমস্যাগুলো উল্লেখ করো। প্রক্রিয়া